স্তনের বোটায় জিভ ছোঁয়াতে গা শিরশির করে উঠল পারমিতার। অতনু যে পরিমাণ সুখ দিতে পারে তা রাজনের সাথে 20 বছরের দাম্পত্য জীবনে পায়নি সে। সুখী হবার অধিকার তারও তো আছে। আচ্ছা, পুরুষেরা যদি বাইরে সুখ কিনে নিতে পারে, তবে নারীরা ভালোবেসে কেউ অর্ঘ্য নিবেদন করলে সেটা নিলেই পাপ। এ কেমন হিপোক্রেসি! এসব ভাবনা আজকাল প্রায় আসে পারমিতার। মাঝে মধ্যে মনে হয় অপরাধবোধ থেকে মুক্তি পেতে কি সে এমন ব্যাখ্যা দাঁড় করে। পরক্ষণে আবার মনে হয় তা হবে কেন? কত মানুষ তো সংসার, সন্তান এসবের মায়ের জীবন পার করে দিচ্ছে মনের শান্তি ভুলে, সকলের জন্য সব সুখ ত্যাগ করতে করতে। সে না হয় একটু নিজের কথা ভাবলো, তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে গেছে কারো? অতনুর সাথে পরিচয়টা বেশ অদ্ভুত। সে যখন নিউ মার্কেট থেকে মীনাক্ষীর বিয়েতে প্রেজেন্ট দেওয়ার জন্য শাড়ি কিনেছিল, ঠিক তার আগে খুব সম্ভবত অতনু গোটা 10 শাড়ি দেখে কনফিউশনে ভুগছিল। হঠাৎ দোকানে এসে চটপট শাড়ি দেখে বাছাই করে যখন সে দামাদামি করে কিনে ফেলে বিজয়ীর বেশে বাড়ি ফিরতে নিল, ঠিক তখনই এক্সকিউজ মি বলে অতনু অনুরোধ করলো যে তাকে একটু হেল্প করার জন্য। পারমিতা বিস্ময়ে উপেক্ষা করে যত সম্ভব চেষ্টা করছে অতনুর রিকোয়েস্ট রাখার। অতঃপর চলে আসতে নিলে কিছু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে 1 কাপ কফি খাওয়া যাক তাহলে আপনারে আনারে বলে তার জবাবের অপেক্ষা না করে কফি শপে অর্ডার দিয়ে দিলেন। পারমিতা যার বন্যায় লজ্জিত বোধ করলো, বেশ মজা পাচ্ছিল। এই মধ্যে 40-এ এসে জীবনটা এখন পানসে মনে হয়। তখন মনে হয় 2-একটা সারপ্রাইজিং ইনসিডেন্ট মন্দ নয়। কফি খেতে খেতে খুব সহজে অনেক কথা হলো তাদের, যেন বহুদিন পর দুজন মানুষ প্রাণ খুলে কথা বলল। অতনু এমন বন্ধুত্বপূর্ণ আচরণ বেশ ভালো লাগলো পারমিতার। চিন্তাভাবনা যথেষ্ট আধুনিক, রাজনের মতো গোয়ার নয়। আচ্ছা, তুলনাটি কি সেদিন থেকে সে করতে শুরু করে দিয়েছিল? এই প্রশ্নটা আজকাল প্রায় তার মাথায় ঘুরপাক খায়। শাড়িটা অত বেছে কার জন্য কিনেছিল অতনু, সেটা জানার জন্য ভেতরটা হাঁসফাঁস করছিল। তাদের মধ্যে নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু অতনু যে কোনোদিন কল দিবে তা পারমিতার মনেই হয়নি। সে ভেবেছিল হঠাৎ দেখা মানুষের সাথে যত দ্রুত বন্ধুত্ব হয় ঠিক ততই জলদি ফুরিয়ে যায়। আর তার মতো একজন মাঝবয়সী নারীর জন্য তো কেউ পাগলামি করতে বসে নেই। বয়সটা অতনুরও কম নয়। 50 বয়সেও এসে শুধুমাত্র নিয়মতান্ত্রিক জীবনযাপন আর ব্যায়াম করে নিজেকে ফিট রেখেছে। পারমিতার থেকে দেখে কেন জানি খুব কনফিডেন্ট আর আধুনিক মননের অধিকারী মনে হয়েছিল। তার বুদ্ধিদীপ্ত হাসি আর চাউনি কিছুতেই ভুলতে পারছিল না অতনু। কত সহজে তার সাথে মিশল, যেন কতদিনের পরিচিত। ফোন দিবে কি দিবে না ইতস্তত করতে করতে কলটা দিয়েই ফেললো অতনু। অতঃপর পারমিতার সাথে আলাপ আর ফের দেখা করার দিনক্ষণ ঠিক। ছুটি ছুটায় দেখা করা বেশ কঠিন, কারণ রাজন বাড়িতেই থেকে একটু পরপর এটা সেটা খাবার বায়না করেন, আর তাও হতে হবে পারমিতার হান্নার রান্না। কাজের ঠিকই ঝি আসে দুবেলা, বাদ বাকি কাজ সব করে যায়, কিন্তু রান্না খাবে কাজের লোকের হাতে, সেটা তার শ্বশুরবাড়ির কেউ মানতে পারে না। রাজন ও তার ব্যতিক্রমে নেই। কি প্রাচীনপন্থী বিচার এদের! দেখা করার দিন সকাল থেকে পারমিতা অস্থির অস্থির লাগছিল। কি পরে যাবে? অতনু আবার কেন দেখা করতে চায়? সে কি পরকীয়া শুরু করবে? এসব ভেবেই সারা উদ্যানের কাছে গিয়ে আরও বেশি বুক টিপ টিপ করছিল, যেন সে কোন টিনেজার বালিকা স্কুল ফাঁকি দিয়ে এসেছে, ধরা পড়লে আর রক্ষে নেই। আসলে অনুভূতিগুলি বোধহয় একই থাকে, শুধু উপযুক্ত মানুষের সান্নিধ্য তা অনুভব হয়। হঠাৎ করে কারো ভরাট কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে চমকে উঠল পারমিতা। পাশ ফিরে তাকাতে দেখলো অতনু এসেছে দাঁড়িয়ে, আর তার ঘাবড়ে যাওয়া অবস্থা দেখে মৃদু হাসছে। পারমিতা নিজেকে সামনে নিয়ে বলল, কখন আসলে? তুমি তো দেখছি নিঃশব্দে চলাচল করো। তোমার নার্ভাসনেস দূর থেকে টের পেলাম, তাই ভাবলাম কাছে গিয়ে বরং একটু ভয় দেখাই যাক বলে হাহা করে হাসতে লাগলো অতনু। পারমিতা অতনুকে দেখে খুব ভালো লাগলো। এখন শুধু দেখতে তরুণ নয়, হাসিতেও যেন তারুণ্যের উদ্দীপনা ঝলকে উঠছে। হাসি থামাতে অতনু দেখলো পারমিতা তাকে দেখছে এক অবাক করা দৃষ্টিতে। শান্ত কিন্তু ধীর স্বরে সে বলল, চলো একসাথে কোথাও গিয়ে বসা যাক। তারা হেঁটে হেঁটে উদ্যানের একপাশে, যেখানে লোকের ভিড় কিছুটা কম, সেখানটায় গিয়ে বসলো। পারমিতা এদিক সেদিক চেয়ে দেখতে লাগলো পরিচিত কেউ আসেনি তো আবার। অতনুর চোখ এড়ায়নি ব্যাপারটা। সে বলল, তুমি আনকমফোর্টেবল ফিল করলে
আমরা না হয় অন্য কোথাও বসি বলে অতনু উঠতে নিলে পারমিতা তার হাত টেনে তাকে বসিয়ে দিল। একরাশ ভালো লেগে যেন অতনুর মন ছুঁয়ে গেল। কিছুক্ষণ দুজনে চুপ। হুট করে এমনটা করে পারমিতার বেশ লজ্জা পাচ্ছে। আকাশটা স্বচ্ছ নীল, তার মাঝে মাঝে শরতের ভেজা তুলোর মতো মেঘেরা সব পর্ষা সাজিয়েছে। গাছের সবুজ পত্রপল্লব ফাঁককে দিয়ে মিষ্টি রোদ এসে গায়ে লাগছে, বেশ লাগছে। প্রকৃতি যেন আজ তাদের জন্য নতুন রূপে সেজেছে। ঘরে বসে থাকলে যেমন খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার স্বাদ পাওয়া যায় না, জীবনটাও ঠিক তেমনই। চেনাগণ্ডি থেকে বেরিয়ে না আসলে একে পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না। উদ্যানে তেমন ভিড় নেই আজ। আসলে কর্মব্যস্ত দিনে অফিসের আওড়ে কে আর আসবে এদিকে রে। কিছু স্কুল পড়ুয়া, উঠতি বয়সী ছেলেমেয়েরা আর কিছু অভিভাবক যাদের ছেলেমেয়েরা আশেপাশে স্কুলে কিংবা কোচিংয়ে যায়, তাদের দেখে কি ভাবছে কে জানে। অবশ্য আজকাল লোকের এত সময় কই কারো কথা ভাবার। সকলেই যার জীবন নিয়ে ব্যস্ত। নিজেদের আলাপের মজে আছে হয়তো। অস্বস্তি দূরে থাক, কথা শুরু করলো পারমিতা। কি মশাই, আজ বুঝি অফিস নেই, নাকি অফিস কামাই করে অফিসারে এসেছেন? শুনে হাসে অতনু। অফিস তা আছে একটা, যদিও কিন্তু কামাই না করলে যা কিছু লোকসান তার চেয়ে বেশি প্রফিট হবেই বলে তো এখানে আসা। পারমিতা হেসে বলে, সিরিয়াসলি বলো তো, কোথায় চাকরি করো তুমি? কোন সেই মহান অফিস? কথায় কথায় জানতে পারলো অতনু বিজনেসম্যান, ছোটোখাটো না, বেশ বড় মাপের ব্যবসায়ী। কয়েকটা ইন্ডাস্ট্রির শেয়ার হোল্ডার, এমডি হিসেবে বোর্ডে আছেন। তাই ইম্পর্টেন্ট মিটিং না থাকলে তার না গেলেও চলে। পারমিতা মনে মনে ভাবে, কোথায় সে আর কোথায় অতনু। একজন সাধারণ ঘরের গৃহিণী কিনা বসে আছে বিশিষ্ট ব্যবসায়ী অতনু সান্যালের পাশে, অথচ অতনুর ব্যাপারে কিন্তু একটু তেমন আলাদা মনে হয়নি। অহংকারে ছিটে ফোটাও নেই তার মধ্যে। এই যে কত সহজে কথা বলছে, যেন এমন পাবলিক প্লেসে তার মানিয়ে নিতে কোনো অসুবিধাই হয় না। অথচ রাজন হলে কখনোই এমন জায়গায় আসতে রাজি হতো না। যদিও তারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক, তবুও রাজন সেটা মানতে চায় না। তার হাবভাব উচ্চবিত্ত ছাড়িয়ে যায়। দুপুরের কড়ারও যখন ঠিক মাথার উপরে, তখনও অতনু বলল, এবার তবে ওঠা যাক। পারমিতা উঠে দাঁড়াতেই তার পায়ে যেন ঝিঝি ধরল। হাঁটতে গিয়ে যখন পড়তে নিল, অমনি অতনু এসে এক হাত তার হাতে ধরল, আর এক হাত কাঁধে রেখে তাকে বুকে আগলে নিয়ে চলল। কারো আদর, যত্ন, ভালোবাসা কি জিনিস তা বহুদিন চোখে দেখেনি সে। শুধু সংসারের ঘানি টেনেই গেছে, আর যা কিছু তার কর্তব্য তাই করে গেছে। কিন্তু বিনিময়ে দুটো ভালো কথা কেউ বলেনি কখনো। তাই পারমিতার চোখে যেন এক বিন্দু অশ্রু জমল। ভালোবাসা পাবার সুখটা যে এই প্রথম অনুভব করলো। গাড়ি চলছে অবিরাম, শহর ছেড়ে লোকালয় থেকে দূর, বহুদূর। ছায়া ঘেরা গাছের পত্রপল্লব যেন শীতল পরশ। একটু বিরতি না নিয়ে অতনু চালকের ভূমিকা পালন করছে নিষ্ঠার সাথে, আর পারমিতা পাশের সিটে ঘুমিয়ে আছে। অতনুর চোখ সামনের দিকে নির্বন্ধ। খুব সাবধানে একের পর এক গাড়িকে সাইড করে যাচ্ছে সে। সাথে আতর্কিত পারমিতার ঘুম না ভাঙ্গায় যায়, তাই স্টিয়ারিং সামলাতে তাকে বেশ বেগ পেতে হচ্ছে। হাইওয়েতে গাড়ি চলছে যে স্পিডে, তাতে একটু অসাবধানতা হলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। কিন্তু যেভাবেই সে মনোযোগ দিয়ে কার ড্রাইভ করছে, তাতে আর সে ভয় নেই। উদ্যানের বাইরে বেরোতে খুব জলের তেষ্টা পেল পারমিতার। তাই আশেপাশে কোনো দোকান না পেয়ে হকারের ফেরি করা এনার্জি ড্রিঙ্ক কিনেছিল অতনু, বারণ করার সত্ত্বেও। তার জ্ঞান ফিরতে চারপাশটা দেখে ধাতস্থ হতে একটু সময় লাগলো। সে উদ্যানের বাইরে ছিল, ড্রিঙ্কসটা কয়েক চুমুক দিতে কেমন মাথা ঘুরে উঠল। তারপর গাড়িতে বা কখন উঠল, এসব মনে করতে করতে ভীষণ লজ্জা পেল যে তাহলে অতনু তাকে কোলে করে এনে গাড়ির সিটে বসিয়েছে। অতনু পাশ ফিরে পারমিতাকে দেখে জিজ্ঞাসা করলো, এখন কেমন বোধ হচ্ছে? ভালো, কিন্তু এটা তো শহর থেকে অনেক দূরে মনে হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? ভয় পাবার কিছু নেই, তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি না, সে কথা তো বলিনি। আর তোমায় বিশ্বাস না করলে কি আর দেখা করতে আসছাম? বিশ্বাস করো তাহলে? তবে জেনে রাখো, অতনু সান্যাল কারো বিশ্বাসের অমর্যাদা করেনি কোনোদিন। এরপর কোনো কথা নেই, দুজনে চুপচাপ। ভীষণ রকমের নীরবতা যেন ছেয়ে গেছে গাড়ির ভেতরে। অতনু কি রাগ করলো নাকি সেটা বুঝতে পারছে না পারমিতা, তবে এখন চুপ থাকাটাই তার কাছে সমীচীন মনে হলো। রাস্তার দুপাশে ঘন বন, রোদের তেজ তাই অনেকটা কম বলে মনে হচ্ছে।
বেলা পড়লো কিনা বোঝা যাচ্ছে না, অথচ তখন কিনা করা রোদটাই না চড়ে গেছিল যে অমন মাথাটা চক্কর দিয়ে উঠলো। এসব ভাবতে ভাবতে পারমিতা লক্ষ্য করলো তাদের গাড়ি যেন ছুটে চলছে সারি সারি গাছকে পিছনে ফেলে। একটু বেশি জোরে চালাচ্ছে কি অতনু? তারা কতদূর চলে এসেছে কে জানে। রাজন ফেরার আগে বাড়ি ফিরতে পারবে কি সে? এসব ভাবনার মাঝে হার্ট ব্রেক কষে গাড়ি এসে থামলো একটা 5 স্টার হোটেলের সামনে। পারমিতা যেন একটু হকচকিয়ে গেল। গাড়ি থেকে নেমে অতনু তার দিকে ডোর ওপেন করে নামতে ইশারা করলো। পারমিতা নেমে আসতে দেখলো কারটা কি একজনের হাতে দিয়ে গাড়িটা পার্ক করতে বলে অতনু সোজা রিসেপশনে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে অতনু রুম বুক করছে। তার বুকটা ধকধক করে উঠল। অতনু তার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, চলো উপরে যাওয়া যাক। পারমিতার কণ্ঠনালী শুকিয়ে কাঠ। কি করতে যাচ্ছে সেটা ভেবে তার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। ধীর পায়ে সিঁড়ি বেয়ে সে যখন উপরে উঠতে এলো তখন রুমের দরজার সামনে গিয়ে লক ওপেন করে পারমিতাকে ঢুকতে বলে অতনু কাকে যেন কল করে কী সব বলতে লাগলো, যার কিছুই পারমিতার কানে ঢুকলো না। সিনেমা নাটক যেমন প্লে বয় ট্রাপে পরে নায়িকারা সর্বস্ব হারায়, ও কি তাই দশা হবে? না, আর ভাবতে পারছে না এই মধ্যবয়সে এসেও কি কেউ অমন নোংরামি ফষ্টি নষ্টি ভোগে। অতনু তো তার বেশ রুচিশীল মানুষ বলে মনে হয়েছিল। সে কি এখন ঝাঁপিয়ে পড়বে পারমিতার শরীরে, খুবলে খুবলে খাবে তাকে, রক্তাক্ত করে দিবে, পৈশাচিক আনন্দ নেবে? এসব করার জন্য কি তবে এত বেশি আপন হয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল তার দিকে? ঘুম ভেঙে গেল টপ ভাঙার শব্দে। বেড়ালটা বোধহয় আজ আবার কিচেন ঢোকার চেষ্টায় ছিল। পাশের বাড়ির ছাদ টপকে রোজ চলে আসে স্নান সেরে, তারপর ঢুকে গ্রিলের ফাঁকে গলে ঢুকে যায়। জানলা বন্ধ করে শুয়েছিল কিনা চেক করতে গেলেও সে কিচেনে। মাঝরাতে একবার জেগে গেলে তার আর ঘুম আসে না, তাই চুলে চায়ের জল চাপিয়ে বারান্দায় এসে বসলো। চা খেতে খেতে রোজ ভাবনার সাগরে ডুবে যাওয়ার অতঃপর ভোরের সূর্য উদয় আর পাখির কলকলারে শুনতে ভীষণ ভালো লাগে পারমিতার। এই ইট পাথরের শহরে এটুকু প্রকৃতি দর্শন যেন তার বেঁচে থাকার রসদ। এরপর তো রোজকারের মতো সাংসারিক কাজকর্ম, আর মাঝে মধ্যে একবার খোকনের ফোন আসলে তার পড়াশোনার খোঁজ খবর নেওয়া। খোকন পড়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে। হোস্টেলে থাকে বলে আজকাল যেন মনে হয় অনেক দূর হয়ে গেছে। কেমন জানি সব রুটিন মাফিক কথাবার্তা, যেন ছেলে বড় হতে হতে পর হয়ে গেছে। এখন তার পড়াশোনায়, কেরিয়ার আর বন্ধু বান্ধবী সব। পারমিতা বেশিরভাগ সময় চুপচাপ শুনে যায়। গত 3 বছর সে বুঝে গেছে যে সন্তান লালন পালনের সময়টা বাবা মা দেন, এরপর সবটা তাদের নিজস্ব। তাদের মধ্যবিত্ত পরিবারের রাজন একার আয়ে অত ভালো জায়গায় পড়ানো সম্ভব হতো না যদি পারমিতা তার বিয়ের গহনাগুলো বেচে না দিত। না, সেজন্য কোনো দুঃখ নাই তার। শাড়ি গহনার শখ খুব বেশি কখনোই ছিল না। বিয়ের পর বলতে গেলে প্রতিটি বিবাহবার্ষিক, দুর্গাপূজায়, বৈশাখে রাজন দামি দামি শাড়ি উপহার দিত। আর বিয়েতে তার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি উভয় পক্ষ থেকে বেশ কয়েক ভরি গহনা উপহার হিসেবে পেয়েছিল। কিন্তু সেসব কারো বিয়ে শাদী ছাড়া খুব একটা পড়তে চাইতো না পারমিতা। অত জবরজং সেজে থাকা তার পছন্দ নয়। আর খুব বেশি অস্বস্তি বোধ হয় যখন শপিং মলের শাড়ির দোকানে বাহারি পুতুল, জরিত পার করা তাঁতের শাড়ি, কোটা শাড়ি কিংবা সুতির শাড়ি সে স্বাচ্ছন্দ্য বোধ করে। গতকাল ঘটনাটা মনে হতে সে ভাবলো মানুষের বিশ্বাসটা আসলে কত ঠুনকো। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে খুব শুকনো ব্যবধান থাকে। বিশ্বাসের কাছাকাছি মানে অবিশ্বাসেও বাস করে। এক মুহূর্তের সাবধানতা আর অবিশ্বাসের জন্য যে কোনো সম্পর্কের ভাঙ্গনের জন্য যথেষ্ট। কাল যখন সে অতনুকে খারাপ উদ্দেশ্যের কেউ ভেবে ভয় পাচ্ছিল, ঠিক তার পরক্ষণে অতনু ফোনে কথা বলা শেষ করে তাকে ফ্রেশ করে রেস্ট নিতে বলে চলে গেল। সে রুমের উইন্ডো কভার সরিয়ে দেখলো যে আপন মনে অতনু তার ল্যাপটপ নিয়ে কাজ করেই যাচ্ছে। পারমিতা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুটা জলের ঝাপটা দিয়ে চোখ মুখ যেন সতেজ বোধ করলো। তারপর খাটে শুয়ে কিছুক্ষণ চোখ বুজে রইল যাতে তার শরীরের অবসাদ পুরোপুরি কেটে যায়। কতক্ষণ এভাবে ছিল সে, একটু যেন চোখ লেগে ঘুম এসে গিয়েছিল। ঘুম ভাঙতে দেখতে পেল অতনু তার পাশে বসে যেন অপালক দেখছে তাকে। একটু যেন লজ্জা পেল পারমিতা। সে কিছু বলবার আগে অতনু বলল, তোমার যে বেশ শরীর খারাপ লাগছে তা বুঝতে পেরেই এখানে নিয়ে এলাম, যাতে একটু রেস্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারো। নইলে তো বাড়ির লোকদের কাছে ধরা পড়ে যাবে। ফের যদি আসতে না পারো তবে বলো। আর কথা শেষ করলো না হাসতে লাগলো। অত কৈফিয়ত দিতে হবে না তোমায়।
পারমিতা জবাব দিল, আচ্ছা তাই বুঝি, ভয়ে শুকিয়ে গিয়ে মুখ আমসি করে রেখেছিলে? এভাবে যে অতনুর চোখে ধরা পড়বে তা স্বপ্নেও ভাবেনি পারমিতা। একটু অপ্রস্তুত বোধ করছিল সে। তা দেখে অতনু বলে উঠল, হয়েছে হয়েছে, আর অত কথার কাজ নেই, বেশ খিদে পেয়েছে, আমরা চলো লাঞ্চ করা যাক। রুম সার্ভিস লাঞ্চ নিয়ে হাজির হলে পারমিতা দেখলো যে কত রকমের খাবার নিয়ে হাজির হয়েছে শুধুমাত্র তাদের দুজনের জন্য। তার বিস্ময়বোধ দেখে অতনু বলল, খাওয়া শুরু করেন ম্যাডাম, আমাদের আবার অনেকটা পথ যেতে হবে। পারমিতার জীবনে এমন আর কখনো দিন আসেনি। আসার সময় তো টেনশন তেমন কিছুই লক্ষ্য করেনি। যখন ফেরার সময় সে ভালো করে হোটেলের ভেতর বাহিরটা সবটা মনোযোগ দিয়ে দেখছিল, তখন তার মনে হলো অতনুর আভিজাত্য আর বিলাসিতার জীবন সে বেমানান। এরপর কি আর কখনো সে অত সহজভাবে অতনুর সাথে ফোনে কথা বলতে পারবে? তাদের যে আকাশ পাতাল ব্যবধান, তা থেকে বন্ধুত্ব চলে। কাল বাড়ি থেকে একটু দূরে নেমে গিয়েছিল সে। ভদ্রতার খাতিরে তো এক কাপ চা অফার করতে পারতেন, কিন্তু কেউ দেখে ফেললে কি ভাববে সেসব চিন্তা করে গাড়িটা গলিতে ঢুকাতে দেয়নি সে। বড় রাস্তার মোড়ে নেমে পড়েছিল, আর কেউ দেখার আগে এক ছুটে বাসায়। অতটা যে গাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে দেখছিল তা ফিরে না তাকিয়েও বেশ বুঝতে পারল। এসব ভাবতে ভাবতে গ্যাস পোড়ার গন্ধটা তার নাকে এসে লাগলো। তার ভাবনায় সুর কেটে গেল। দৌড়ে গিয়ে দেখলো চায়ের জল শুকিয়ে গিয়ে পাতিল থেকে ধোঁয়া উঠছে। চুলা বন্ধ করে দিয়ে ফের বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছু ভালো লাগছে না তার। অতনুকে কি ধন্যবাদ জানাতে আজ একবার কল করবে? রাজন নাস্তা শেষ করে অফিস বেরিয়ে পড়তে খোকনের ফোন এলো। জানালো সে এবার পুজোর ছুটিতে বাড়িতে আসতে পারবে না, বন্ধুদের সাথে দার্জিলিং বেড়াতে যাবে। শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল পারমিতা। বছরে একবার এসে ছেলেটা বাবা মার সাথে কদিন থাকে আর বাড়িটা যেন একটু প্রাণ ফিরে পায়। পুজোর শপিং, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা, তারপর বন্ধুদের জন্য কত কি মায়ের হাতে বানানো খাবার নিয়ে যাওয়ার আবদার জুড়ে দেয়, আর তা পূরণ করতে করতে ঘাম ছুটে যায় পারমিতার। রাজনে কি কম যায়? ছেলে আসার আগের থেকে তার কত শত প্ল্যান বাজার করে ফ্রিজ বোঝাই করে ফেলে, যাতে ছেলের সাথে একটু বেশি সময় কাটাতে পারে। খোকন এসে যেন তাদের এই নিষ্প্রাণ সংসারে প্রাণ সঞ্চার করে। এই খোকন এবার আসবে না জানলে রাজনের কি অবস্থা হবে, সেটা ভেবে পারমিতা ফ্যানের নিচে দাঁড়িয়ে ঘামতে থাকে। খোকন বলল, মা এবার পুজোর জামা কাপড় কিছু নেব না, বরং বাবাকে বলো টাকাটা একটু বেশি পাঠিয়ে দাও। কত লাগবে জানতে চাইলে পারমিতা। 1010 পাঠালেই চলবে। 1010 শুনে পারমিতা যেন বাগড়ুদ্ধ। আচ্ছা, ছেলে তো এখন বড় হয়েছে, তার কি এখন বোঝবার কথা না যে বাবার রোজগার কেমন? পরে জানাবে বলে ফোন রাখতে যেতে খোকন বলল, মা টাকাটা কিন্তু লাগবে। পারমিতা চুপচাপ রিসিভারটা রেখে ভাবতে লাগলো, ছেলে মেয়েদের কাছে বাবা মারা কি শুধুই এটিএম মেশিন, যে কার্ড হিসেবে আর্জি পেশ করলে যা চাই তাই মিলবে? আবেগ, অনুভূতি, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার কি কোনো মূল্য নেই? অথচ এই ছেলে মেয়ে করে কত শত মানুষ যে না চাইতে প্রাণহীন সম্পর্ক থেকে রোজ একবার করে মরে, তা কে কে না জানে। রান্না বান্না করে স্নান সেরে কোনো রকম ভাত খেয়ে উঠতেই দেখলো যে কলিং বেলটা বাজছে। কে এসেছে দেখতে গিয়ে দেখে দাদা এসেছে। দাদা ড্রয়িং রুমে বসে চুলায় চায়ের পানি চড়িয়ে সে নিজেও এসে বসলো। এই অসময়ে কেন দাদা এলো, সেই ভাবনার মাঝে দাদা বলল, মিতা, তোর ভাগের সম্পত্তি কি ক্যাশ নিবি, নাকি তোকে জমি লিখে দিতে বলবো বাবাকে? হঠাৎ এসব কথা কেন বলছো বাবা? না বলেছিলাম কি যেটা তোর অধিকার সেটা তুই পাবি, তাই যেভাবে তোদের সুবিধা হয় সেভাবে নিলে আর কি। পারমিতা মাথা হেট করে বসে রইল। তার চোখের জল যেন দাদা কিছুই দেখতে পায় না, সেই চেষ্টা। রাজন অফিস থেকে ফিরলে বেশ রাত হলো। এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেল। খাবারের মেনুতে খিচুড়ি, কষা মাংস, আচার দেখে বেশ খুশি হয়ে বলল, আজ যে দেখেছি রাজকারবার, তা কেউ এসেছিল নাকি অতিথি? দাদা এসেছিলেন আজ সম্পত্তির ভাগের ব্যাপারে আলাপ করতে। তুমি টাকা চাও নাকি জমি? খেতে খেতে হঠাৎ এমন কথায় যেন বিষম খেল রাজন। জল খেয়ে ঢোক গিলে বলল, আরে সবই তো তোমার, একটা পেলেই হলো। তার মানে আমার ধারণাটা সত্যি? তুমি গিয়েছিলে দাদার কাছে, তাই না? হ্যাঁ গিয়েছিলাম। তার দোষ কি হয়েছে তাতে? সবাই নেই, আমরা কেন ছেড়ে দেব? রাগে গর্জে উঠল রাজন। আমাকে তুমি আমার বাবা আর দাদাদের কাছে খুব ছোট করলে রাজন, বলে ডুকরে কেঁদে উঠল পারমিতা। সংসারে এত খরচ, নাভিশ্বাস উঠেছে, আর এসব আলগা আবেগ দেখার সময় নেই আমার, বলে চেয়ার শব্দ করে টেনে খাবারের প্লেটটা নিয়ে উঠে চলে গেল রাজন শোয়ার ঘরে।
পারমিতা উঠে গিয়ে থালা বাসন সব জায়গা মতো রেখে বেঁচে যাওয়া খাবারগুলো ফ্রিজে তুলে রাখলো। তারপর বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রাতের নিকষ কালো আধার জন্য নিজের কষ্টগুলোকে লুকিয়ে ফেলতে চাইল। আকস্মাৎ দাদার আগমন হেতু বোঝা গেল তাহলে রাজন যে এতটা নিচে নামতে পারে তা কোনোদিন ভাবেনি। না, সে কিছুতেই এটা হতে দিবে না। বাবার ক্যান্সারে যেখানে এক পয়সা সাহায্য ও দাদাকে করতে পারেন, সেখানে এভাবে ভাগ নিয়ে সে নিজেকে কলঙ্কিত করতে পারবে না। সেও তো বাবার সন্তান, তারও তো কিছু কর্তব্য আছে বাবার প্রতি। দরকার হলে সে চাকরি করে সংসারে টাকা দেবে, তবুও তার জীবনদশার সম্পত্তির ভাগ বাটোয়ারা হতে দেবেন না। আর একটা সকাল যেন নিয়ে আসলো কালবৈশাখী ঝড়ের পূর্ব অশ্নি সংকেত। পারমিতা নাজনকে নাস্তার টেবিলে জানিয়ে দিল যে সে চাকরি করবে, সংসারের পরিস্থিতি সম্পর্কে অবগত আছে বলে তারাই সিদ্ধান্ত। শুনে রাজন হাসতে হাসতে বলল, তোমাকে এই বয়সে চাকরিটা দেবে কে, তাও আবার উইদাউট এক্সপিরিয়েন্স? যেভাবে পারি না কেন চাকরি আমি জোগাড় করেই ছাড়বো, তুমি ঠিক দেখে নিও, বলল পারমিতা। লক্ষ লক্ষ বেকার যেখানে চাকরি পাচ্ছে না, সেখানে তোমাকে চাকরি নেবার জন্য কে বসে আছে? শোনো, এসব বলে আর লোক হাসিও না। পারমিতা এর বেশি কিছুই বলল না, যা করার সে করেই দেখাবে। তাই চুপচাপ নাস্তা সেরে উঠে পড়ল। রাজনের আর অফিস নেই, সে তার কোনো এক বন্ধুর বাড়িতে তাস খেলতে চলে গেল। দুপুরে সেখানেই খাবে, তাই পারমিতা আজ রান্নার তাড়া নেই। আর একবার গেলে সহজে কি সে আর ফিরবে? বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে তবে যদি ফেরে, শুধু বাড়িতে যেন তার দম বন্ধ হয়ে আসছে। বন্ধুদের আড্ডায় গেলে তাদের কথার মাঝে এমন হারিয়ে যায় যে তার স্ত্রীর সংসার সব বেমালুম ভুলে যায়। অন্তত পারমিতার তো তাই মনে হয়। রাজন বেরিয়ে যেতে পারমিতা ভাবলো, বহুদিন হয় সংসারের ঝুটঝামলা অতনুর খোঁজখবর নেওয়া হয় না। তাই আজ আর দেরি না করে নাম্বারটা ডায়াল করলো। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। কোনো বিপদ হলো না তো? না, সে আর খারাপ কিছু ভাববে না। অত বড় বিজনেসম্যান হয়তো কোনো জরুরি মিটিংয়ে আছে। কনফারেন্স রুম থেকে বেরোতে অতনু দেখলো যে কল এসেছিল পারমিতার নাম্বার থেকে। নিজের কেবিনে গিয়ে সে কল ব্যাক করলো। পারমিতা হ্যালো বলতে শুনলে অতনু সেই ধীর স্থির কিন্তু ভারী গলায় স্বর, যা শুনলে পারমিতার হার্টবিট ফাস্ট হয়ে যায়। অবশেষে তোমার আমাকে মনে করার সময় হলো পারু, বলল অতনু। শুনে পারমিতা শুকনো হেসে বলল, দেবদাস হয়ে গেছিলে নাকি আমার বিরহে? হা হা, সে একরকম বলাই যায়। তাহলে কল দিলেন না কেন আমায়? ভেবেছিলাম তুমি আমার সেদিনের বাড়াবাড়ি রকমের অধিকার খাটানোর স্বভাবটা পছন্দ করেনি, তাই হয়তো আর যোগাযোগ রাখতে চাইছো না, একটু যেন অভিমানের স্বরে বলল অতনু। পারলে আমায় ক্ষমা করে দিও, সংসারের চাপে তোমায় আর কল দেওয়া হলো না। ক্ষমা সে করতে পারি এক সত্যি, যদি আরেকবার আসো আমার কাছে, আর একটা দিন তোমার সান্নিধ্যে যদি অর্থবহ হয়, তবে তাতেই আমার সুখ। পারমিতা যেন আর আবেগ ধরে রাখতে পারলো না, সে বলেই ফেললো, কবে, কখন, কোথায় আসবো বলো? আমাদের বিরহে নদীর পার হয়ে যখন তীরে এসেছে, তখন দেখা যাক কোন নদীর মোহনায়। পারমিতা হেসে বলল, বাহ বাহ, বেশ তো কবি সত্তা জেগে উঠেছে তোমার। প্রেমে পড়লে যে লোক কবি হয় সে কি জানো না? আচ্ছা রাখছি তাহলে, তোমার অপেক্ষায় থাকবো আমি। ফোন লাইন কেটে যাবার পর অতনু কিছুক্ষণ রিসিভারটার দিকে চেয়ে আপন মনে হাসলো। পারমিতার সাথে কথা বলতে পেরে যেন নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। এই কয়েকদিন বুকে যেন একটা ভার বেঁধে গিয়েছিল, আজ সেটা নেমে গিয়ে নিজেকে অনেক হালকা লাগছে তার। মনে মনে কি সে তাহলে পারমিতাকে আশা করছিল, তাকে চায়, ভালোবেসে সত্যিকে পারমিতার প্রেমে পড়ে গেছে? এটা বোধহয় শুধু আর বন্ধুত্ব নেই, তার চেয়ে অনেক বেশি কিছু পারমিতার জন্য। সেদিনের পর থেকে এক মুহূর্তের জন্য পারমিতাকে ভুলতে পারেনি। বারবার মনে হচ্ছিল যে কি তার আচরণকে অনধিকার চর্চা বলে মনে করেছেন। তার সাথে বুঝি আর বন্ধুত্ব সম্পর্ক রাখবে না পারমিতা, যেন সে খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলছে। তাই নাও খাও কোনো রাতেই মন নেই তার। প্রথমবার প্রেমে বুঝি এমনই হয়। স্নান করে বের হয়ে আলমারিটা খুলে পারমিতা ভাবতে লাগলো কোন শাড়িটা পরবে। কেন জানি আজ একটু ভিন্ন সাজে সাজতে মন চাইছে তার। অনেক ভেবে তাই বেছে নিল একটা নীল রঙের তাঁতের শাড়ি। হাতে এক ছড়া কাচের চুড়ি আর কানে দুল, কপালে এক বিন্দু পরিমাণ কালো টিপ। চুল শুকোয়নি বলে আজ ছাড়াই রাখলো। একটু পর অতনুকে টেক্সট করলো, আর সে পড়তে পড়তে পুরোটা পথ এমনভাবে হাসছিল যে ভিড়ের বাসে লোকেরা ঘাড় ঘুরিয়ে দেখছিল তাকে। অতটু যেন আর তর্স হয়েছে না। আরে আসছি আমি, একটু একটু অপেক্ষা করো।
সেই দুপুর থেকে ধৈর্যহারা কে জানে কখন থেকে বসে আছে সেখানে। দূর থেকে অতনুকে দেখে পারমিতা দৌড়ে এলো, যেন বহুদিন পর তারা একে অপরকে খুঁজে পেয়ে প্রাণ ফিরে পেল। পারমিতা ছেলে মানুষই দেখে অতনু হাসলো। তারপর যখন তারা কাছাকাছি এলো তখন মুগ্ধ চোখে পারমিতার থেকে দেখতে লাগলো। এই মুখ, এই চোখ, এই কণ্ঠধ্বনি সব কিছুই যে সে খুব মিস করেছে। পারমিতার দীঘল কালো চুল এর আগে সেভাবে কখনো দেখেনি, আজ যেন নতুনভাবে তাকে দেখতে লাগলো। তার বয়সটা যেন আরও 20 বছর কমে গেছে। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে অতনুর ফর্সা মুখ যেন লাল হয়ে গেছে, কিন্তু পারমিতাকে দেখেই সব ক্লান্তি ভুলে যেন প্রাণ ফিরে পেল। তাই এত অপেক্ষার পর যখন পারমিতা আবার ফিরে পেয়েছে তখন তার নিজের মনকে আর বাধা দিতে পারল না। এক হাতে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরল পারমিতাকে। তার ঘাড়ে মুখ গুজে বলল, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। এমন আকস্মিক ঘটনায় পারমিতা বিস্মিত হয়ে থরথর কাঁপতে লাগলো। অতনুর কণ্ঠকে অস্বীকার করার ক্ষমতা বিধাতা তাকে দেননি। তার শরীরে প্রতিটি রোম যেন জেগে উঠেছে। সে নিজের অজান্তে অতনুর পিঠ আঁকড়ে ধরল। দুজন দুজনেদের বাহুবন্ধনে কতক্ষণ রইল তা কারো জানা নেই। সময় ঘনিয়ে বিকেল হলো। অতনু পারমিতার হাত ধরে তাকে নিয়ে চললো যেখানে সারি সারি নৌকা আছে সেখানটায়। মাঝির সাথে চুক্তি করলো 2 ঘন্টা তাদের ঘুরিয়ে আবার ঘাটে দিয়ে যাবে। তারপর নিজে আগে নৌকায় উঠে হাত বাড়িয়ে পারমিতাকে নৌকায় উঠতে সাহায্য করলো। নৌকা বয়ে চলেছে নদীর বুকে, আর তারা দুজনে ভীষণ চুপচাপ, যেন একটু আগের ঘটনা গভীর বিশ্লেষণ করছে। ঢেউয়ের সাথে বৈঠার শব্দ তাদের চিন্তার মাঝে সুর তুলছে, যেন তাদের মধ্যে একে অপরের দিকে চাইতে বাধ্য করছে। লজ্জাবনত কণ্ঠে পারমিতা অতনুকে বলল, তোমার পরিবার সম্পর্কে তো কিছুই জানা হলো না, ওদের কথা বলো শুনি। অতনু জবাব দিল, অতীত জেনে কি হবে বলো? আমার বর্তমান তুমি আর ভবিষ্যৎ কি হবে জানি না, তবে তোমাকে ভুলতে পারবো না কোনোদিন। ভালোবাসা কি জিনিস তা আমি তোমাকে পেয়ে জেনেছি। তবুও আমার যে খুব জানতে ইচ্ছে করে তোমার সম্পর্কে। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দিবে আমাকে সত্যি করে? মিথ্যে তো আমি তোমার কাছে বলিনি কখনো, আর তোমাকে মিথ্যে বলতে পারি না। দেখোই তো, ভালোবাসেছে সেটাও লুকিয়ে রাখতে পারলাম না। সেদিন অত বাছাই করে শাড়িটা তুমি কার জন্য কিনেছিলে? অতনু হাহা করে হাসতে লাগলো। ও আচ্ছা, এই প্রশ্নটা তবে তোমার মনে ঘুরপাক খাচ্ছিল? ঠিক কবে থেকে বলো তো? যেদিন শাড়িটা কিনেছিলে সেদিন থেকে, জবাবে পারমিতা বলল। আচ্ছা, এখন থেকে যখন যা জানতে ইচ্ছে করবে সাথে সাথে তা জিজ্ঞাসা করে ফেলবে আমায়। যদি কল বিজি পাও তা মেসেজ করে হলেও জানিয়ে দিবে, তবু অমন মনে কাটা নিয়ে ছটফট করবে না। যা বাজে বকো না, এটা তো জাস্ট একটা কিউরিওসিটি ছিল। পারমিতা, তোমার আমার সম্পর্ক সহজ থাকুক, মিছে সন্দেহ এসে যেন সেটাকে জটিল না করে, আমি সেটাই চাই। তাহলে এখন বলছো না কেন শাড়িটা কার জন্য নিয়েছিলে? আমার মেয়ের জন্য, মীরা ওর নাম। বারেটল নিয়ে পড়েছে লন্ডনে। ওদের ওখানকার বাঙালি সোসাইটির উদ্যোগে একটা কালচারাল ফাংশনের পার্টিসিপেট করছিল সে, আর তাই এখান থেকে তার জন্য শাড়ি পাঠানোর আবদার করেছিল। নিজের মেয়ের জন্য শাড়িটা আর অফিসের স্টাফ দিয়ে কেনাতে চাইনি, তাই নিজেই গিয়েছিলাম। কিন্তু শাড়ির ভালো মন্দ কিছু তেমন জ্ঞান না থাকায় যখন ভাবান্তর তখনই তোমার আগমন, আর তোমাকে দেখে মনে হয়েছিল এই পারবে আমাকে সাহায্য করতে। পারমিতা হেসে বলল, কেন, তোমার স্ত্রীর জন্য কখনো শাড়ি কেনে না বুঝি? শাড়ি? সে কোনোদিন শাড়ি পরলো তো? এসব বাঙালিয়ানা তো তার ঘোর অ্যালার্জি ছিল। ছিল বলছো কেন? তোমাদের বুঝি আর সম্পর্ক নেই? ছিল বলছি কারণ সে মৃত। কার অ্যাক্সিডেন্টে সে মারা গেছিল তাও প্রায় 1 যুগ হতে চললো। সরি, আমি আসলে ভাবতে পারিনি যে এমন কিছু শুনবো, তোমায় দুঃখ দিলাম। অতনু পারমিতার দিকে চেয়ে বলল, দুঃখ? সেটা তো দিয়ে গেছে আমায় যতদিন ছিলে। পারমিতা অবাক চোখে তাকিয়ে রইল অতনুর দিকে। অতনু বলেই চলল, সে ড্রাম করে গাড়ি চালাচ্ছিল আর তাতেই বিপত্তি ঘটলো। মেয়েটার তখন 10 বছর। সে মাকে যিনি জীবনে বুঝলই না, মায়ের আদর ভালোবাসা মা থাকতেও পায়নি। এখন তো দূর দেশে চলে গেছে পড়তে, সেখানেই কেরিয়ার করে সেটেল হবে। তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল জানতে চাইলে পারমিতা। তখন আমি সিএ পাশ করে একটা ফার্মে জয়েন করছি। বেতন যা পাই তা দিয়ে নিজের আর পরিবারে খাওয়া পড়া কোনোভাবেই চলে যায়, কিন্তু বাড়ি ভাড়া দেওয়ার টাকার সমস্যা হয়। তার কিছুদিনের মধ্যে যখন বাবা রিটায়ার হন তখন তার এককালীন পাওয়া টাকায় বাড়ির কাজে হাত দেয়, কিন্তু বাড়ি কমপ্লিট হওয়ার আগে টাকা টান পড়ে অকর্তা আমরা কোনো উপায় না দেখে আনকমপ্লিট বাড়িতে উঠে পড়ি। আমার বাবা সরকারি অফিসে কেরানি ছিলেন, তাই রিটায়ারমেন্টের টাকা পাকা দেওয়ালে 3 সেট বাড়ির চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। এর মধ্যে দিদিদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল।
মোটা টাকা পণ চেয়েছে এক একটা সম্বন্ধ যখন হাতছাড়া হয়ে যাচ্ছিল, তখন মায়ের চোখের জল দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। দিদিরা কিছু বলতো না, কিন্তু মনমরা হয়ে থাকতো। আমরা 6 ভাই বোন, তখন যার যার মতো থাকতাম। অভাব, অনটন আর দরিদ্র আমাদের মুখের ভাষা যেন কেড়ে নিয়েছিল। 2 দিদির পর আমি, আর আমার পর এক বোন, তারপর যমজ 2 ভাই। আমি আর আমার ছোট বোন বলতে গেলে প্রায় পিঠে বয়সে। তাই 3টি বিবাহযোগ্য কন্যা নিয়ে আমার বাবা মা যখন চিন্তার শেষ নেই। একটানা কথা বলতে বলতে অতনু একটু থামলো, যেন পুরনো দিনের ছবি তার চোখে ভেসে উঠছে। তারপর কি হলো বলল পারমিতা। আমার বস তখন ভীষণ ইমপ্রেসড আমার কাজে। নিয়মিত আমাকে তার কেবিনে ডেকে পরিবারের খোঁজখবর নিত। অফিসের পর বাসের যখন বাস স্ট্যান্ডে দাঁড়াতে দেখলে বাড়িতে নিয়ে যেত। তার এহেন কর্মকাণ্ড দেখে অনেকেই ভাবতো আমি বিশাল বড় কেউ হয়ে গেছি আর মোটা অঙ্কের স্যালারি পাই। সেটা আদৌ সত্য ছিল না। এর মধ্যে কোনো এক সকালে বাবা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেলেন। আমি অফিস যাওয়ার জন্য যখন রেডি হচ্ছে, ঠিক তখনই মায়ের গগনবিদারী চিৎকার শুনে পরিমরি করে গিয়ে দেখি বাবা আর নেই। মা, দিদিরা, ছোট ভাই বোনগুলি সবাই তখন আমি একমাত্র অবলম্বন। টানা অফিস কামাই দেখে ইতিমধ্যে একদিন স্যার আমাদের বাসায় আসলেন। আমার মায়ের সঙ্গে আলাপ পরিচয় করে কিছু আশ্বাস দিয়ে গেলেন। মা ওনার বেশ প্রশংসা করতে লাগলো। তার কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম যে স্যার ওনার মেয়ের জন্য আমার কথা ভাবছেন। স্যারের মেয়ের সম্পর্কে অফিসের বেশ কানাঘুষো চলতো। ড্রাগ অ্যাডিক্টেড, ক্লাব পার্টি আর মদের নেশায় গুম হয়ে থাকে। আমি কিছুতেই রাজি ছিলাম না, আর সেটা সাপ জানিয়ে দেবার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ঠিক তখন আমার মা কিভাবে জানি জেনে গেল আমার মনের কথা। এক রাতে যখন সবাই গভীর ঘুমে, তখন তিনি আমার ঘরে এসে আমাকে জাগিয়ে তোলেন। তোমার সাথে জরুরি কিছু কথা আছে। আমি একটু অবাক হলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার কথা শোনার জন্য। মা বললেন, দেখ অতনু, ঘরের পরিস্থিতি তোর কিছুই অজানা নয়। আর দেরি করলে তোর দিদিদের কোনোদিন বিয়ে হবে না, আর না ছুটকির বিয়ে দিতে পারবে। আমি আনমনে বললাম, আমাকে কি করতে বলো? তুই তো সাহেবের মেয়েকে বিয়ে কর, বললেন মা। আমি চমকালাম মার দিকে। তার সম্মতি ফিরতে একের পর এক বসের মেয়ের কাণ্ড কারখানা সব খুলে বললাম মাকে। মা সব শুনে গেলেন চুপচাপ। তারপর দৃঢ়কণ্ঠে বললেন, যদি চাও তোমার বোনেরা গলায় দড়ি দিয়ে মরুক, তবে না করে দিও। আমি আর কিছুই বলতে পারলাম না। সারা রাত নির্ঘুম কাটিয়ে পরদিন না খেয়ে অফিসে গেলাম। বাসায় ফিরলাম বেশ রাত করে। মা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করেছিল। নিজ হাতে ভাত বেড়ে দিয়ে বললেন, এখন তুমি আর ছোট না অতনু, দায়িত্ব নিতে শেখো। এর কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে গেল স্যারের মেয়ে শ্রেয়া আর আমার। স্যার বোধহয় মাকে দিদিদের বিয়ের ব্যাপারে কিছুটা আশ্বস্ত করেছিলেন। তিনি সে কথা রাখলেন। পরপর আমার 3 বোনের বিয়ে হলো ভালো সম্বন্ধ দেখে। একটা বিয়ে যেন সব সমস্যা সমাধান করে দিল। শ্রেয়া, আর তোমার সংসারের কথা বলো। সংসার সেটা কি জিনিস শ্রেয়া জানতো না। সে যে নিতান্ত বাধ্য হয়ে আমাকে বিয়েটা করেছে তা ফুলসজ্জা রাতে জানিয়ে দিল। তার বাবা তার অ্যাকাউন্ট থেকে টাকা দিবে না থ্রেট দেওয়াতে সে বিয়েতে মত দিয়েছে। পারমিতা বিস্ময়ে আর সীমা থাকলো না। তোমার মেয়ে মীরার জন্মের আগে নিশ্চয়ই তোমাদের সম্পর্ক ভালো হয়ে গেছিল, সে ফুসকে বলেই ফেললো। অতনু মুচকে হেসে বলল, তুমি ঠিক কি জানতে চাইছো তা আমি বুঝতে পারছি না, তবুও বলবো। সেরকম ইন্টারেস্টিং কোনো গল্প তোমাকে শোনাতে পারছি না বলে দুঃখিত। পারমিতা লজ্জা পেয়ে বলল, যা, আমি কি সেসব কিছু বলেছি নাকি? না, তুমি শুধু জানতে চেয়েছো আমার আর শ্রেয়ার ওয়ার্ল্ড। বলতে না বলতে পারমিতার অতনু মুখ চেপে ধরল। সেদিন অতনুর মুখে আর গল্প শুনে পারমিতা খুব অবাক হয়ে ভাবছিল, অথচ এই মানুষটা স্বতঃস্ফূর্ত আচরণ দেখে বোঝবার জন্যই কত ঝড় তুফান বয়ে গেছে তার জীবনে। শ্রেয়ার বাবা তার একমাত্র মেয়ের ঘরে ঢোকানোর জন্য শর্ত দিয়েছিল যে নাতি নাতনির 18 বছর বয়স হলে সে সব সম্পত্তির মালিক হবে, আর যদি তাদের কোনো সন্তান না হয় তবে তার মৃত্যুর পর সব যাতে দানের খাতে চলে যায় সেই ব্যবস্থা তিনি করবেন। আর তাই নিজের বিপুল অর্থ সম্পদ যাতে হাতছাড়া না হয় সেজন্য সে অতনুর সাথে ঘনিষ্ঠ হয়। বেচারা অতনু ভেবেছিল যে শ্রেয়া বোধহয় তাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দিতে চায়। সব শুনে পারমিতা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমি তো ভেবেছিলাম তোমার বেশ সুখের সংসার, আর শাড়িটা হয়তো তোমার স্ত্রীর জন্য কিনেছিল সারপ্রাইজ গিফট হিসাবে। এমন দুঃখের গল্প শোনাবে জানলে কিছুই জিজ্ঞাসা করতাম না। দুঃখের গল্প তো কম বেশি সবার জীবনে থাকে, কেউ আড়াল করে আর কেউ করে না। এই যা, বলল অতনু।
পারমিতা যেন হঠাৎ করে খুব চুপ হয়ে গেল। অতনু বলল, তোমার কি হয়েছে, বলবে না আমাকে? পারমিতার চোখ থেকে টপ টপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অশ্রুসিক্ত নয়নে সে অতনুর পায়ে চেয়ে বলল, তোমার কাছে যদি কিছু চাই দেবে আমাকে? অতনুর হৃদয়টা হাহাকার করে উঠল। সে বলল, আমার তো সব তোমারই, শুধু বলো কি লাগবে। সে বলল, তোমার তো অনেক জানাশোনা, আমাকে একটা চাকরি জোগাড় করে দিবে? অতনু বিস্ময়ে আর কিছু বলতে পারল না, অবাক হয়ে পারমিতাকে দেখতে লাগলো। খানিক পর সে পারমিতাকে বলল, আমাকে খুলে বলো তো, কি সমস্যা চলছে তোমার জীবনে? পারমিতা প্রথমে ইতস্তত করলে অতনু জেদের কাছে তাকে হার মানতে হলো। সে বলল, খোকনের আবদার আর রাজন তার বাবা আর দাদার কাছে সম্পত্তির ভাগ চাইবার কথা। অতনু বলল, আচ্ছা পারো, তোমার আর রাজনের এত মতভেদ সত্ত্বেও তোমাদের বিয়েটা হয়েছিল কি করে? শুনে পারমিতা বলল, রাজন সরকারি অফিসার আর তার বাবা সম্ভ্রান্ত উকিল। সেসব দেখে যেভাবে আর সব মেয়েদের বিয়ে ঠিক হয়, একইভাবে আমারও মন মানসিকতা বাছাই যাচাই করে বিয়ে রেজওয়ানটা তখন আমাদের পরিবারে চালু হয়নি। রাজনের সাথে আমার প্রথম কথা হয় বাসর করে, আর তখন তো বিয়ে হয়ে গেছে। মনের মিল বা অমিল কই বা করার থাকে? পারমিতা এক মনে বলতে থাকে, জানো, কিশোরী বয়স থেকে আমার খুব শখ ছিল যে সমুদ্র দেখতে যাব, মধুচন্দ্রিমায় কারো হাত হাত রেখে সাগরে নামবো। কিন্তু রাজনের কাছে এসব ফালতু সেন্টিমেন্ট। শুধু পানি দেখতে সে কোথাও যাবে না বলে সেদিন সাপ জানিয়ে দিয়েছিল। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। প্রেম তো কখনো করিনি, তাই রাজনকে স্বপ্নের মানুষের আসনে বসিয়েছিলাম। রাজন তার মতো করে আমাকে সুখে দেখতে চেয়েছিল, দামি দামি শাড়ি গহনায়। কিন্তু সুখ জিনিসটা তো মনের ব্যাপার। আমার ভালো লাগে প্রকৃতি, আর সে বৈষয়িক জিনিসপত্র সুখ খুঁজে পায়। একসাথে কোথাও ঘুরতে যাওয়া, সময় কাটানো কিংবা হানিমুন যাই বলি না কেন, রাজনের কাছে সেসব শুধুই সময়ের অপচয়। গোটা দুনিয়াকে অর্থহীন কাজে দেবার মতো সময় থাকলেও স্ত্রীকে দেওয়া সময়টা তার কাছে অনর্থক। অতনু চুপচাপ শুধু শুনছিল, আর পারমিতার মনের গভীরে যে এত ক্ষত সৃষ্টি হয়েছে এত বছরে, তা সরিয়ে তুলবে কি করে সেটা ভাবছিল, যা পারমিতার নজর এড়ায়নি। তাই সে বলল, অত ভেবে না তুমি অতনু, আমি ঠিক আছি। কতটা ঠিক আছে তা তো দেখতেই পাচ্ছি। আর সব মেয়েরা তো এভাবে স্বামীর ইচ্ছায় মানিয়ে নিয়ে সুখে থাকে, আমি কেন পারলাম না? সে তো আমারই ভুল। দুজনে কিছুক্ষণ নীরবতা বসে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা মিলিয়ে আসে সূর্যাস্তের সাথে, যেন তাদের কথাও ফুরিয়ে যায়। মাঝি ঘাটে নামিয়ে দিল। অতনুর হাত ধরে পারমিতা অনেকটা পথ হেঁটে গাড়িটা যেখানে পার্ক করা ঠিক সেখানটায় আসে। গাড়ি চালিয়ে অতনু পারমিতাকে তার বাড়ির কাছাকাছি দিয়ে চলে যায়। আজ আর বিশেষ কিছু বলার মতো মানসিকতা যেন কারোই নেই। দুজনে অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে আরও একবার যেন দহনে দগ্ধ। অতনু বাড়ি ফিরে নিজের রুমে চুপচাপ বসে ভাবতে লাগলো পারমিতার কথা। কাজের লোক এসে দেখলো যে স্যার অন্ধকারে ঘুরে বসে একা বসে কি ভাবছে, তাই আর কিছু বলার সাহস পেল না। রাত গভীর হলে অতনু ঘুম থেকে জেগে উঠে দেখলো সে পোশাক পরিবর্তন না করে সোফায় বসে বসে ভাবতে ঘুমিয়ে পড়ছিল। ফোন হাতে নিয়ে কটা বাজে দেখতে গিয়ে মনে হলো পারমিতা কি এখনো জেগে আছে। একবার কল দিয়ে রাজন নাক ডেকে ঘুমাচ্ছে শোবার ঘরে, অথচ বসার ঘর থেকে সে শব্দ শুনতে পাচ্ছেন না। এবার তাকে কার্ডিওলজিস্ট দেখাতেই বলতেই হবে। একটু শরীরের দিকে খেয়াল নেই যেন, শুধু তেল ঘিয়ে ভাজা খাবার আর মাংস খেতে এত ভালোবাসে যে কারো বিধিনিষেধ মানে না। ডক্টর বললে তবেই বুঝবে, নয়তো তার কথা কানেই নেবে না। খোকনটাকে টাকা পাঠাতে এবার আর পুজোয় বাজার করবে না, তাহলেই তো অনেকটা টাকা সেভ করা হবে। তার তো কত শাড়ি আলমারিতে পড়ে আছে, আর রাজনের তো ধুতি পাঞ্জাবির কম নেই। খোকন না বললেও তার জন্য এক সেট নতুন পোশাক তো দিতেই হবে, নইলে সে বন্ধুদের কাছে ছোট হয়ে যাবে। আর যদি ঘরে পড়ে থাকার দুলজোড়া বেঁচে দেয়, বাদ বাকিটা টাকা ম্যানেজ হয়ে যাবার কথা। সে যখন এসব ভাবনা ডুবে আছে, তখনই তার মোবাইলটা বেজে উঠল। রাজনের ঘুম ভাঙার আগে ফোনটা তাকে ধরতে হবে ভেবে এক দৌড়ে চার্জার থেকে ফোনটা খুলে হাতে নিতে দেখলো অতনুর কর। রিসিভ করলে হ্যালো বলতে অতনুর কণ্ঠ, তুমি আজ একবারও ঘুমাও নাই তাই না? তুমি তো জেগে আছো, সারাদিন অফিস মিটিং আরও কত কাজ থাকে তোমার। না ঘুমালে শরীর খারাপ করো না অতনু। আর তোমার বুঝি শরীর খারাপ হয় না? অত চিন্তা করছো কেন? আমি তো আছি, সব ঠিক করে দেবো। খোকনের ব্যাপারটা মিটে গেছে, আর বাদ বাকিটা আমি দেখে নেব। তুমি অত ভেবো না। তুমি কি আমাকে কখনো আপন ভাবতে পারো না পারমিতা? এসব বলছো কেন? তোমাকে পর ভাবলাম কি সব কথা বলতাম। খোকনের টাকাটা যদি আমি দিই তবে কি তোমার খুব বেশি অসুবিধা হবে? অতনু, বন্ধুত্বে টাকা পয়সা লেনদেন না থাকাই ভালো, তাতে সম্পর্কে পরস্পরের প্রতি অন্তত শ্রদ্ধাবোধ থাকে।
আমার সেই সম্মানের জায়গাটা তুমি শেষ করে দিও না। যদি টাকাটা তোমার অ্যাডভান্স স্যালারি হিসেবে দিই, মানে খুব সহজ, জবটা তোমাকে আমি দিচ্ছি তোমার অফিসে। আমার জীবনে যদি পারতাম তবে তাই দিতাম। হেয়ালি না করে বলো তো, আমার পিএ হিসেবে তোমাকে অ্যাপয়েন্ট করতে চাই। পারমিতা কিছু না বলে চুপ করে রইল। তুমি রাজি তো? বলে অতনু তার জবাবের অপেক্ষায় রিসিভারটা কানে চেপে রইল। সকাল হতে পারমিতা রাজনকে জানিয়ে দিল তার চাকরি হয়েছে, সে কাল থেকে অফিসে যাবে। রাজন শুনে বলল, আমার অনুমতি না নিয়ে চাকরি করবে? অনুমতি? আমি যে চাকরি করব সেটা তো তোমাকে আগেই জানিয়েছিলাম। আমি আমার স্ত্রীকে দিয়ে চাকরি করাবো না। ব্যাস। কি বললে? চাকরি করাবে না? স্ত্রীকে কি তোমার সার্কাসের কোনো প্রাণী বলে মনে হয় যে তাকে দিয়ে কি করাবে আর না করাবে সে সিদ্ধান্ত নেবে? আমি বউয়ের কামাই খাওয়া কাপুরুষ নেই। বাহ, কি সুন্দর বিচার! বউয়ের কামাই খেলে মানুষ কাপুরুষ হয়ে যায়? সংসারটা স্বামী স্ত্রী দুজনের থাকে, তাতে দুজনের কামাই করে যদি অপূর্ণতাগুলোকে দূর করা যায় সেটাতে ক্ষতি কী? সমাজে আমি মুখ দেখাবো কী করে? লোকে বলাবলি করবে বউয়ের টাকায় এখন সংসার চলে, আর বউয়ের বাবা দাদাদের টাকায় চললে বুঝি সেটা খুব সম্মানের লাগে? পারমিতা মুখ সামলে কথা বলো। তোমার মতো ইগোস্টিক পুরুষদের সমস্যা কোথায় জানো? তোমরা আড়ালে শ্বশুরবাড়িতে হাত পাততে পারো, কিন্তু বউয়ের টাকা নিলে জাত যায়। অথচ হওয়া ছিল কিন্তু উল্টোটা। তোমার আর আমার আর তার সমস্যা ও আমাদের। তাই এর সমাধানের পথ আমাদেরকেই বের করা উচিত, আমার বাবা দাদাদের নয়। সংসারে ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, ভুলে যেও না। আমি এই পরিবারের কর্তা, বলল রাজন। না, সেটা ভুলবো আমি কি করে? আর ভুলতেও চাইলে বা তুমি দেবে কি জন্য? তোমার কথা মতোই তো আজ অবধি সব হয়ে এসেছে। কিন্তু মনে রেখো যে আমি আমার আত্মসম্মানে আঘাত হানে এমন কিছু তোমাকে করতে দিব না। কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। আমি চাকরি করে সংসারে টাকা দেবো, তুমি আর দাদার কাছে যাবে না টাকার জন্য। রাজন বিস্ফোরিত চোখে চেয়ে রইল। পারমিতা সেটা তোয়াক্কা না করে বলল, বউ কামাই না করলে সমাজে খুব মুখ রক্ষা হবে। নিজের পুরুষত্বকে সম্মানই করা যায়, তাই না? কেউ জানলো না, কিন্তু পণের নামে কিংবা যৌতুক হিসেবে চুপচাপে আদায় করা যায় শ্বশুরাল থেকে। আর বউ কামাই করলে সেটা সমাজ জানে, তাই মিথ্যে অহমিকা ভেঙে চুরমার হয়ে যায়। সত্যিকারের পুরুষ সে যে স্ত্রীকে অর্ধাঙ্গিনী ভাবে, সুখে দুঃখে স্ত্রীর সাথে আলাপ করে সিদ্ধান্ত নেয়। আর স্ত্রীর কামাই খাওয়া অন্তত শ্বশুরবাড়ি থেকে চেয়ে টাকা নেওয়া চাইতে উত্তম। চলবে প্রেম নাকি পরকীয়া, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।